এই গ্রামে প্রায় 4 মাস হলো চেম্বারটা খুলেছে ডাক্তার কে বদন সাহা। সম্পূর্ণ নাম করালি বদন সাহা। লালদিঘি খুব উন্নত গ্রাম নয়। একটা পাকা সড়ক চলে গেছে গ্রামের একধার দিয়ে। সেই পাকা সড়ক থেকে কিছুটা গিয়ে কাঁচা রাস্তা যেখানে শুরু হয়েছে সেখানেই করালি বদনের চেম্বার। এ গ্রামে খুব বেশি লোক নেই। যারা আছে তারাও খুব ধনী নয়। কাঁচা বাড়ির সংখ্যাই বেশি। পাকা একতলা দোতলা বাড়িও আছে, তবে সংখ্যায় খুব কম। আর 5টা গ্রামের মতো এ গ্রামেও শ্মশান আছে, ডোবা, বাঁশঝাড়, আর গ্রামের মাঝের বটগাছের নিচে বারোয়ারি আড্ডাখানার চায়ের দোকানও আছে। অন্যান্য রাতের মতো এই রাতেও ডাক্তার একাই বসে আছে চেম্বারে। আজ একটা পেশেন্ট নেই। চেম্বার বন্ধ করে বাড়ি ফিরবে কিনা ভাবছে। এমন সময়, ডাক্তারবাবু, শিগগির চলেন। হন্তদন্ত হয়ে ঘন্টায় ঘরে ঢুকে কথাটা বলেই হাঁপাতে লাগলো। ডাক্তার বুঝলেন আবার কিছু একটা হয়েছে। কি হলো রে, দৌড়চ্ছিস মনে হচ্ছে? ডাক্তারবাবু, অত কথা কইবার সময় নেই কো। শিবেনের দাদা ঠাকুর সন্ধ্যে থেকে চোখ খুলছে না। চলেন তাড়াতাড়ি। বলিস কি রে, কদিন আগে নেত্তর ঠাকুমা, আজ শিবেনের দাদা ঠাকুর। কি হচ্ছে বলতো গ্রামে? চল চল চল। মিনিট 5 মধ্যেই ঘন্টাই আর করালি ডাক্তার হন্তদন্ত হয়ে এগিয়ে চললেন শিবেনদের বাড়ির দিকে। গ্রামে বিগত 3 মাস ধরে এই ঘটনা ঘটছে। গ্রামের বৃদ্ধ মানুষের দল হঠাৎ করেই যেন মারা যাচ্ছে। ডাক্তারি পরীক্ষায় মৃত্যুগুলো ঘটছে খুব সাধারণভাবেই, যেন হঠাৎ তাদের নিঃশ্বাস প্রক্রিয়া কেউ বন্ধ করে দিচ্ছে। শিবেনের বাড়ি ঢুকে করালি ডাক্তার দেখলেন আগের ঘটনার মতো সেই একই দৃশ্য। কখন থেকে চোখ খুলছেন না? তা ডাক্তারবাবু, বিকেলে বেরিয়ে এলেন, এসে দুধ মুড়ি খেয়ে শুইলেন। তারপর থেকে আর নড়নচড়ন নেই কো। ডাক্তারবাবু, দাদা ঠাকুর। দেখো, আমি কিছুই করতে পারবো না। এনার অবস্থাও আগের মানুষগুলোর মতোই হয়েছে। উনি মারা গেছেন, কিন্তু মারা যে কিভাবে গেলেন সেটাই রহস্য হে। শিবেন হাউমাউ করে কেঁদে উঠল, দুহাতে মুখ ঢেকে। ঘন্টাই এগিয়ে এসে ধরল তাকে। ভেঙে পড়ো না হে, কি যে হচ্ছে? গ্রামে নিশ্চয়ই কোনো জীবাণু বা রোগ আস্তানা গেড়েছে, যেটা একমাত্র বৃদ্ধ বা বৃদ্ধাদেরই শরীরে ছড়াচ্ছে। শিবেনদের বাড়িটা মাটির দোচালা, মাটির দোতলা বাড়ি। লাল দিঘিতে এখনো এই জিনিস দেখা যায় বটে। গ্রাম বাংলার এক আশ্চর্য শিল্পকর্ম এই মাটির দোতলা বাড়ি। শিবেনদের বাড়িটাও তেমনই এক শিল্পকর্ম বলা যায়। করালি ডাক্তার চিন্তিত মুখে বাড়ির বাইরে এসে দাঁড়ালেন। দেখলেন গ্রামের আরো 2-3 জন লোক এসে জড়ো হয়েছে শিবেনের বাড়ির সামনে। কি হলো ডাক্তারবাবু? শিবেনের দাদা ঠাকুর ঠিক আছেন তো? না হে, তোমার ঠাকুরদার মতোই অবস্থা। মারা গেছেন। কিন্তু লোকগুলির মধ্যে থেকে বলাই উত্তেজিত হয়ে বলে উঠল, ডাক্তারবাবু, এসব কি হচ্ছে? গ্রামের সমস্ত বুড়ো মানুষগুলো একে একই ভাবে মরতে থাকলে গ্রামে তো আর মোড়ল মানুষ একটা থাকবেনি কো। জানি কি যে হচ্ছে। যদি বুঝতে পারতাম তো আমি তোমাদের বলে দিতাম কিভাবে এর প্রতিকার করা যাবে। কিন্তু কি যে হচ্ছে। কি যে হচ্ছে তুমি জানতেও পারবে না। 2 পাতা ইংরেজি পড়ে নিজেকে বিদ্যাধর ভাবো। করালি কথাগুলো যেদিক থেকে এলো সেদিকে তাকিয়ে দেখল গ্রামের বুড়ো কবরেজ গোপাল চক্রধারী দাঁড়িয়ে। লোকটা প্রচণ্ড দাম্ভিক আর চটুল।
এখন আবার শ্মশানে এসে বসা এক কাপালিকের সাথে জোড় বেঁধেছেন। ও, আপনিও এসে গেছেন। আসবো না? গ্রামের মানুষের সমস্ত বিপদেই আমি থাকি, তোমার মতো নয় হে। সরো সরো। হ্যাঁ। করালি ডাক্তারকে পাশ কাটিয়ে গোপাল কোবরেজ উঠে গেল শিবেনের দোতলা বাড়িতে। রাত তখন প্রায় 9টা। সমস্ত নিয়ম পালনের পর শিবেনের দাদা ঠাকুরকে আনা হলো গ্রামের শ্মশানে। নেত্য আর ঘণ্টায় দাঁড়িয়ে রইল শিবেনের পাশে। মৃতদেহটিকে রাখা হয়েছে নিচে। বলাই গেছে ডোমকে ডাকতে। গোপাল কোবরেজকেও দেখা যাচ্ছে না। করালি ডাক্তার অদূরে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছিল। এমন সময় শ্মশানে উড়ে এসে জুড়ে বসা সেই কাপালিককে সঙ্গে নিয়ে হাজির হলো গোপাল কোবরেজ। কাপালিককে দেখে করালি ডাক্তারও এগিয়ে এলো সেদিকে। দেখুন বাবা, আপনি শ্মশানে থাকতেও গ্রামের লোক কেমন মরছে দেখুন। তাই তো দেখছি, মনে হচ্ছে গ্রামে কেউ কালা জাদু করছে। গ্রামের বুড়ো মানুষ মেরে কার লাভ বল দেখি? কার আর লাভ হবে বাবা? গ্রামের মানুষ মরলে তো ডাক্তারেরই মজা, তাই না? কথাটা শুনেই করালি ডাক্তার রাগে চিৎকার করে বলে উঠল, কি বলছো তোমরা? আমি আহা, বাছা চড়ছ কেন? যাই হোক, শোনো শিবেন, মৃতদেহ দোষ পেয়েছে। দাহ কাজের পর অস্থির হাড়ি আমায় দিয়ে যেও, দোষ কাটিয়ে দেব। কথাটা শুনে করালি ডাক্তার ভাবল, প্রত্যেকবার এই কাপালিক মৃতদেহ সৎকারের পর অস্থির হাঁড়ির দোষ কাটানোর জন্য এমনই কথা বলে থাকে। যত সব কুসংস্কার। কিছুক্ষণ পর বলাই ডোমকে নিয়ে এলে মৃতদেহ সৎকারের কাজ শেষ হলো। শ্মশানের বাতাস ভরে গেল প্রিয়জনের বিয়োগের কষ্টে। সাথে যেন বিশাল কোনো ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছে করালি ডাক্তার শ্মশানের বাতাসে। কিন্তু কি সেই ষড়যন্ত্র, তা কিছুতেই ধরতে পারছে না সে। মৃতদেহ দাহ কাজের পর কাপালিকের কথানুযায়ী দোষ মুক্তি করানো হলো। এরপর শিবেন অস্থির হাড়ি নিয়ে নেমে গেল শ্মশানের পাশের দিঘিতে। এই দিঘির কালো জলেই সমস্ত মৃতদেহের সৎকার সম্পন্ন হয়। এই দিঘির নাম অনুযায়ী জায়গাটার নামকরণ হয়েছিল লাল দিঘি। পরদিন সকালে করালি ডাক্তার তার চেম্বারে চিন্তিত মুখে বসেছিলেন। তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে গ্রামের বৃদ্ধ মানুষগুলো হঠাৎ কেন মারা যাচ্ছে। এমন সময় একজন বৃদ্ধ লোক তার চেম্বারে ঢুকলেন। নমস্কার ডাক্তারবাবু, খুব চিন্তিত মনে হচ্ছে। নমস্কার, কিন্তু আপনাকে তো চিনলাম না। চিনবেন কেমন করে? আপনি এসেছেন তো এই গ্রামে কয়েক মাস। আমি এই গ্রামের পুরোহিত। ফি বছরে গ্রামের দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো সব আমিই করি। কাশিতে ছিলাম প্রায় এই 6 মাস। আজ সকালেই ফিরলাম, কিন্তু ফিরেই যা শুনছি তাতে। বৃদ্ধদের মৃত্যুর কথা বলছেন তো? হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে যে সমস্ত নষ্টের মূলে আছে শ্মশানের ওই কাপালিক। আপনি কি মনে করেন? এরপর এই কয় মাসে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, কাপালিকের মৃতদেহের দোষ কাটানোর প্রক্রিয়ার কথা সবই পুরোহিত মশাইকে খুলে বললেন করালি ডাক্তার। হাওয়া খুব সুবিধের নয়। যা শুনলাম তাতে মনে হচ্ছে কাপালিক কোনো ভয়ঙ্কর প্রক্রিয়া চালাচ্ছে।
আজ অমাবস্যার রাত নামবে। আজই হয়তো কাপালিক চরম প্রক্রিয়া চালাবে। তা আজ একবার যাবেন নাকি শ্মশানে? হুম, যদিও আমি এসব বিশ্বাস করি না। ঠিক আছে, গ্রামের দু একজন ছেলেকে আমি সঙ্গে নিয়ে নেব। ডাক্তারের চেম্বারের ঠিক পিছনেই ঝোপঝাড়ের মধ্যে বসে আছে একজন। যে বসে আছে সে যে এতক্ষণ করালি ডাক্তার আর পুরোহিতের কথা চুপিসারে শুনছিল, তাতে কোনো সন্দেহ নেই। রাত প্রায় 8টা। করালি ডাক্তার, পুরোহিত চাটুর্য মশাই এবং গ্রামের দুজন ছেলে, ঘন্টাই আর বলাই, চলল শ্মশানের দিকে। গ্রামে অন্ধকারের মধ্যে তাদের পায়ের আওয়াজ এবং তাদের হাতে ধরে থাকা মশাল যেন এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। করালি ডাক্তার সত্যি বুঝতে পারছেন না ঠিক কি আশা করবেন এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে থেকে, তবুও চলতে লাগলেন তাদের সাথে। শ্মশানে ঢুকতেই একটা কটু গন্ধ নাকে লাগলো সবার। একটা অদ্ভুত লালচে ধোঁয়ায় ভরে আছে শ্মশানটি। মশাল নেভাও সবাই, আর সবাই মনকে শক্ত করো। হয়তো এমন কিছু দেখবে যা দেখে ভয় পেতে পারো, তাই সবাই মনকে শক্ত করে রাখো। কাপালিকের যজ্ঞস্থানের থেকে কিছু দূরে একটা বটগাছের পেছনে লুকিয়ে থাকলো তারা সবাই। কাপালিক আর যজ্ঞের আগুনের সামনে বসে আছে চোখ বুজে। তার একপাশে দাঁড়িয়ে আছে গোপাল কবরেজ। শ্মশানের হাওয়া যেন ভীষণ ভারী হয়ে উঠেছে এখন। আর লুকিয়ে লাভ নেই, বেরিয়ে আয় সবাই। কাপালিকের কথা শুনে সকলে চমকে উঠলেও ধীরে ধীরে বেরিয়ে এলো গাছের পেছন থেকে। সবার মুখেই ভয় আর উদ্বিগ্ন ভাব ফুটে উঠেছে। কি রে, আমার ওপর গোয়েন্দাগিরি করতে এসেছিস তোরা? মূর্খের দল! জানতে চাস কি হচ্ছে তোদের গ্রামে? বেশ, গোপাল, সময় এসেছে। যথাজ্ঞা বাবা। বলেই গোপাল হঠাৎই সামনে রাখা ঘটের ওপর আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই ঘটে আগুন ধরে গেল, কিন্তু ঘরটা পুড়ল না, আগুনের মধ্যেই লাল হয়ে জ্বলতে লাগলো। শোন রে হতভাগার দল, যত নষ্টের মূলে হচ্ছে ওই করালি ডাক্তার। ওকে জব্দ করতেই আমি কাপালিক চিতা চণ্ডালকে ডাকি। গ্রামের বুড়োগুলোকে উনি মৃত্যু দিয়েছিলেন, কিন্তু তাতেও করালির প্রসার কমছে না। সারাটা জীবন আমি গ্রামের লোকের রোগ ভোগ সারিয়ে এসেছি। শেষ বয়সে কোথা দিয়ে এই করালি এসে এখানে প্রসার জমাবে, আর আমি তা সহ্য করব? কি সাংঘাতিক! তাই বলে মানুষের জীবন নিয়ে আপনি এরকম ভাবে ছিনিবিনি খেলবেন? চপ, তোদের আজই শেষ করছি। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তোদের। কাপালিকের কথা শেষ হতেই ওরা হতবাক হয়ে দেখল পিছনের লাল দিঘি থেকে উঠছে এক এক করে বৃদ্ধের প্রেতাত্মার দল। বিকৃত সব চেহারা, কারো মাথা লটকাচ্ছে ঘাড়ের ওপর, কারোর যন্ত্রণায় মুখ মুচকে গেছে, ভয়ানক চেহারা সব। উঠছে এক এক করে, উঠেই ক্ষুধার্ত জন্তুর মতো এক পা করে এগোচ্ছে ডাঙার দিকে। ও, অস্থিদোষ কাটানোর নাম করে তুই বুড়োগুলোর আত্মাকে ভয়ানক প্রেতে পরিণত করেছিস। কি পাষণ্ড রে তুই! কাপালিক এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার মুখ হঠাৎ কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। গোপাল,
ওটাকে গ্রামে যে কোনো যোগী পুরুষ আছে, আগে বলিসনি তো? ও তো সামান্য পুরোহিত বাবা, ও কি করবে? এতদিন গ্রামে ছিল না, আজই এসছে। আপনি ঘাবড়াবেন না, হতভাগাগুলোর ওপর ওই পেটের দল ছেড়ে দিন, তারপর এই গাঁয়ের ওপর আমার আবার আধিপত্য হবে। চোপ আহম্মক! পুরোহিতের মুখে এবার হাসি ফুটে উঠল। তার হাতে ধরা নেভা মশালটা তিনি ছুঁড়ে দিলেন গোপালের সামনের ঘরটার ওপর। বোম ফাটার মতো আওয়াজে ফাটল ঘরটা। একটা তীব্র লাল আলো ঝলসে উঠেই ছড়িয়ে গেল শ্মশানের চারিদিকে। কি করলি? কি করলি তুই? আহ! কাপালিকের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে একটা প্রেত এসে চেপে ধরল কাপালিকের চুলের মুঠি। তারপর হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল লাল দিঘির দিকে। ওদের সবার চোখের সামনেই কাপালিকের দেহ প্রবল আক্রোশে টেনে নিয়ে গেল প্রেতের দল লাল দিঘির জলের মধ্যে। কয়েক মুহূর্ত উথাল পাথাল হয়েই আবার শান্ত হয়ে গেল লাল দিঘির জল। পরদিন সকালে গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে গোপাল কবিরাজকে পুলিশের হাতে তো তুলে দেওয়া যাবে না, কারণ তার অপরাধের কোনো প্রমাণ নেই। তাই সকলে তাকে গ্রাম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল। সামান্য ক্ষমতার লোভ মানুষকে কত নিচে নামাতে পারে তার জলজ্যান্ত নিদর্শন হয়ে রইল এই ঘটনা। শেষ হলো কটুন্সের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর গল্প অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।